এখনই যাচ্ছ? না। চেয়ারম্যান বাড়ির বাউন্ডারি ঘেঁষেই উত্তরে কবরস্থান লক্ষণীয়। এটি চেয়ারম্যানেরই সম্পদ। তাদের পারিবারিক কবরস্থান হিসেবে বাড়ি থেকে আলাদা করেছেন এটিকে। রাস্তায় উত্তরে চলতে গেলেই চোখে পড়ার মতো। শ্রাবণ বাড়ি থেকে বেরিয়ে এই স্থানটাই থেমেছে। মনোযোগে তাকিয়েছে কবরস্থানের 3 ফুট উচ্চতার বাউন্ডারির ভেতরে। পুরনো 2-3টা কবর লক্ষণীয়, বেশিও হতে পারে, ঠিক স্পষ্ট না যদিও, চোখের দেখায় ধারণ করা যায় মাত্র। শ্রাবণ হালকা করে ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে সালাম প্রদান করে কবরবাসীদের। যেখানেই কবর চোখে পড়ুক না কেন, সালাম দেওয়াটা তার অভ্যাসে ধারণ করে নিয়েছে। মনে মনে শান্তিকামী দোয়া করে, যদি তার মৃত্যু এখানে হয়, দেহটা হয়তো এখানেই দাফন হয়ে যাবে। চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানের সদস্য বাড়বে, তখন পথে হাঁটতে গিয়ে কোনো পথিক তার জন্যও দোয়া করবে তো। হৃদমহলে নিরুত্তর প্রশ্ন জাগিয়ে হেঁটে যায় মজিদার কাছে। বেলা হেলে গেছে। সন্তান আমাতে প্রকৃতির যত আধার প্রত্যাশিত আচরণ। একা ঘরের বাসিন্দা মজিদা উঠোন হতে কাপড় চোপড় গুটিয়ে নিচ্ছে। বৃষ্টি বাদলার দিনে কাপড় চোপড়ও শুকায় না ঠিক মতো। সুবিধা দেখলেই ছুটে আসে মেলে দিতে, আবার সেই মেঘের গর্জনে ছুটে নিয়ে যেতে হয় ঘরে। বিনা পারিশ্রমিকের চাকরি যেন কাপড় ঘরে বাইরে মেলা। শ্রাবণকে দেখতেই মজিদা উঠোনে থামে। শ্রাবণ হাসি মুখে এগিয়ে আসে, সালাম দেয়। কেমন আছে জিজ্ঞেস করে। মজিদা উত্তর দিলেও হাসিটা ঠিক ফুটে ওঠেনি তার মুখে। ঘরে যেতে যেতে বলল, কি কামডা করলি বুড়ি, তোর কাছে এরম কিছু আশা করি নাই। আমার ভবিষ্যৎ তো ভাসতে ভাসতে চলছিল খালাম্মা। একটা স্থির ব্যবস্থা হওয়াতে কি আপনি খুশি হননি? হেল্লাইগা শেষমেশ চেয়ারম্যানের পোলার হাত ধরলি? কি জানি কেন আমার চোখে চেয়ারম্যানের ছেলেটাকেই ভালো লাগে। আর যাই বলেন খালাম্মা, মানুষটা ভালোই, আমার খুব খেয়াল রাখে, দেখতেও খুব সুন্দর। ঠকেছি বলে মনে হয় না, কি বলেন? জানি না, তোগো বয়সে চোখ কিরম ভালাই খোঁজ রাহে। দেখতে সুন্দর হইলেও তো মানুষজন মানুষ হয় না। আমার মাইজা মাইয়াডারে ডক ডাক পোলা দেখা দিলাম বিয়া। হেই জামাই হইল জুয়াখোর। আল্লাহর রহমতে জুয়া জারি কমছে বছর 2-3 পরে, কিন্তু সিগারেট খাইয়াডা মাইয়া আমার যুদ্ধ কইরাও ছাড়াতে পারে নাই। আমার উনি তো সব কিছুতে নেই। মারামারি খুব পারে। হেই বাড়ির 2 পোলাই, আর তোর কাছে ভালা হইলে ভালাই। পরক্ষণে কণ্ঠ ফিসফিসে করে মজিদা জিজ্ঞেস করে, হের বাপ মার তোরে গালিগালাজ করে নাই তো? না তো। এত সোজা কইরাই মাইন্না লইল চেয়ারম্যান? আগে জানাইছিল নি? না না না, জানাইনি কিছুই। একটু মন খারাপ তো হয়েছেই। ছেলে না জানিয়ে বিয়ে করেছে, তাও আবার একটা অচেনা অপরিচিত মেয়েকে। অন্যথায় আরও কোনো ঝামেলা টামেলা হয়নি। শ্রাবণ নিজের কাপড় চোপড় গোছাতে গোছাতে বলল, এই তো সেদিন গেলাম, অথচ কত দীর্ঘ সময় মনে হচ্ছে। ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে যাই, আপনার সাথেও দেখা করে যাই। আপনার রান্নাবান্না ঠিকঠাক চলছে তো? ওই চলে আর কি। তোর কথা না একলা একলাই কত কই। মায়াডা আইছিল, ঘরটা ভরা ভরা লাগছিল। শ্রাবণ মুস্কি হেসে বলে, এই তো দূরে নেই, আপনার খুব কাছেই নিজের ঠিকানা হয়েছে। দেখতে ইচ্ছে হলেই যেতে পারবেন। আমরা হেই বাড়িতে যাই না। কেন? ঝগড়াঝাটি না, পূর্বের আমল থাইকাই। কি নিয়ে ঝগড়া? কত কারণ। জমি নিয়া কত কারাকারি হইল, বাড়ির সীমানা নিয়া কত মারামারি হইল, পোলাপান নিয়া লাঞ্ছনা ঝগড়া হইল। কিছু কইলেই চেয়ারম্যানের বাপ চাচা মারতে দৌড়ায় আইতো এই বাড়ি। পোলাগুলাও তো হেরামি হইল, আর হেরা বড় মানুষ। ছোট গো মারাইয়া যাইতে পারলে তাগো ঘাট সিধা। ক্ষমতার জোরে সবই করে। শ্রাবণ চুপ থাকে। আসলেই কিছু ক্ষমতাবান পাষণ্ডের কাছে অসহায় মানুষগুলো ঠকে যায় প্রতিনিয়ত। তবে পৃথিবীতে এমনও বহু ক্ষমতাবান আছে যারা অসহায় সহায় হয়ে পাশে দাঁড়ায়। হয়তোবা তাদের পরিমাণ পাষণ্ডদের তুলনায় অতি সীমিত। ব্যাগের ভিতর পোশাক দিয়ে আর বইপত্র নিয়ে শেষ করে শ্রাবণ। জিজ্ঞেস করে, কান্তা বাড়িতে নেই? মজিদা কিছুটা হতাশার নিঃশ্বাস ফেলে বলে, হ, মাইয়াডার বিয়াডা না ঠিক হই হই কইরাও ভাইঙা গেল। গত সন্ধ্যাবেলায় হ্যায় বাড়িতে খবর
আইছিলেন। শিরিনের মনটা ভারী হইয়া যায়। একটা মাত্র মাইয়া নিয়া কত আশা। চেহারাটাও তো ঢকঢক, গায়ের রংটা একটু শ্যামলা, ভালা ভোলা একটা পোলা। যদি আল্লাহ মিলাই দিত ভদ্র মাইয়াডারে। দোয়া করি। শ্রাবণ 500 টাকা চেপে দেয় মজিদার হাতে। এটা রাখুন খালাম্মা। এই মেয়েটাকে আশ্রয় দেওয়ার জন্য আপনার প্রতি বড় কৃতজ্ঞ। আমার যদি অনেকটা সামর্থ্য থাকতো তবে অনেকটাই দিয়ে যেতাম আপনাকে। আরে মাইয়া কি করে? কিছু লাগতো না, যা দিছস না। আর কত করে মানুষ? ভাঙা ঘরে আশ্রয় আর কি হয়? ধর। না রাখুন, দোয়া করবেন আমার জন্য। হ, ভালাই ভালাই সাবধানে থাইস। যাই তবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। উঠোনে নেমে কান্তার উদ্দেশ্যে গলা ছাড়ে শ্রাবণ। দৌড়ে বেরিয়ে আসে কান্তা। আপু আসছো? ভারী উচ্ছ্বাস তার চোখে মুখে। শ্রাবণ ঠোঁটে হাসি রেখে রাস্তার দিকে পা বাড়ায়। মজিদা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। শ্রাবণ চলতে চলতে ধীরে গলায় বলে, কি অবস্থা তোমার? আজকে অনেক খুশি আমি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এত খুশি হওয়ার দরকার নেই। ছোট ছোট বিষয়ে কম খুশি হওয়া ভালো। আরে বিষয় ছোট না, বড় বড়। জানো, বিয়েটা শেষ। দাঁত চেপে নিচু স্বরে হাসে কান্তা, যেন পিছু না কেউ আন্দাজ করে। শ্রাবণের ঠোঁটের ধারে হাসির রেশ থাকলেও সে তাল মেলায় না তার হাসিতে। উপদেশমূলক বলে, এটা শেষ মানেই শেষ নয়। যদি একান্ত ইচ্ছেটাও বাড়ি পর্যন্ত গাঁথা থাকে তবে তাই হবে বিয়ের শেষ। ঠিক আছে, পড়াশোনা করছো, মনোযোগ দিয়ে করতে থাকো। ভাগ্যে কি আছে কারোই তা জানা নেই, কিন্তু যত জানতে চাইছি ব্যাপারটা যেন তত কঠিন হয়ে আসছে সামনে। ইনশাল্লাহ তুমি কিছু করতে পারবে, আমি জানি। এত নির্ভরশীল মানুষ আমি হতে চাই না কান্তা। কারণ মন ভাঙার কারণ হওয়াটা আমার জন্য নিতান্তই বড্ড কষ্টের। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। দেখি কিছু করতে পারি কিনা। আসছি আমি। আসবে তো মাঝে মাঝে। ইনশাল্লাহ, সুযোগ পেলেই আসবো দেখা করতে, কথা বলতে। আর হ্যাঁ, বিয়েটা ভাঙার ক্ষেত্রে আমার চেয়ে তোতা পাখির অবদান বেশি। আবার আমার জন্য তো কত কিছু করলো সে, কিন্তু তোমার নামে নালিশ দিল। সব দোষ নাকি তার উপর চাপাতে চাইছো। দেখ নালিশ। মিটিমিটি হাসে ভাবযোগে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো ওই বাড়িতে? আলহামদুলিল্লাহ। আসি। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কম করো, বুদ্ধি খাটিয়ে কাজ করো। পরিস্থিতি যত খারাপই হোক, উল্টাপাল্টা কোনো ভাবনা যেন মাথায়ও না আসে। উপদেশ প্রদান করে চলে আসে শ্রাবণ। চেয়ারম্যান বাড়ির গেট ছুতে না ছুতেই মাগরিবের আজান পড়ে। আফজাল হোসেন টুপি মাথায় মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছিলেন। শ্রাবণ তার সামনে পড়তেই মাথার ঘোমটাটা আর একটু সামনে টেনে সালাম দেয়। তিনি সালামের জবাব দিয়ে মুখে এবং হাতের ব্যাগে দৃষ্টি স্থির করেন। পরক্ষণে ধীর পায়ে বেরিয়ে যান। উঠোন হতে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে পরি। জিজ্ঞেস করে, ভাবিজান কই গেছিলেন? এই তো পোশাক আশাক নিয়ে এলাম। আমারে কইতেন, লগে যাইতাম। তুমি গিয়ে কি করতে? একটু ঘুরাও আইতাম, লগে কাপড় চোপড় নিয়ে আইতাম। থাক, এত কষ্ট করতে হবে না, আমি বেশি দূরে যাইনি। সাত্তার কাকাগো বাড়িতে গেলেন না? চিনি। আচ্ছা। ঘরে এসে ব্যাগ রাখে শ্রাবণ। মাগরিবের নামাজটা আদায় করে নেয়। কিছুক্ষণ খাটে বসে থাকে এমনি এমনি। পাশে অর্পা পড়ছে চেয়ার টেবিলে, তার দিকেও একটু নজর রাখছে। মেয়েটা পড়ে কম, ঝিমায় বেশি। পড়তে বসে 101টা হাই তুলে যাচ্ছে। পরীক্ষার প্যারায় যেন ঠেলে ধাক্কিয়ে পড়ছে। পড়িয়ে এসে চা দিয়ে গেল দুজনকেই। পারভিন একবার উকি দিয়ে দেখে গেছে মেয়ে পড়ে কিনা। শিক্ষক এসে প্রত্যেক দিনই কেবল নালিশ দিতে থাকে, তার পড়া হচ্ছে না। একদিনও পরিপূর্ণ পড়া দিতে পারছে না। তিনি শ্রাবণের দিকেও তাকিয়েছেন। শ্রাবণ হেলান ছেড়ে সোজা হয়ে জিজ্ঞেস করে, আম্মা, কিছু করতে হবে? নিরুত্তর চলে গেছেন পারভিন। আবার ফিরছেন মিনিট 2 পরেই। শ্রাবণের কাছে এসে বসেছেন। হাতে একজোড়া নতুন সিটি গোল্ডের চুড়ি। শ্রাবণ হাতের কাপ রেখে দিয়েছে, তিনি পাশে বসার পরপরই তাকিয়েছে চুড়ির দিকে। হাত টেনে এনে পারভিন চুড়ি দুটো দুহাতে ঠেলে দিতে দিতে বলল, বউ বেডিগো হাত খালি রাখলে সুন্দর দেখায় না। চুড়ি আর নাকের ফুল না থাকলে বেড়াইম্মা লাগে। নাকই তো ফুডাও নাই, ফুল দেই কেমনে? চুড়ি হাতে রাখো সব সময়।
জি। চুরির মাপ মতোই হয়েছে। হাত ঘুরিয়ে ফিরিয়ে তা দেখে যেন সন্তুষ্ট হলো পারভিন। মাঝে মাঝে বাড়িতে এক মহিলা আসে মেয়েদের সাজসজ্জার সামগ্রী আর গহনাগাটি নিয়ে। পারভিন বাজারে খুব একটা যায় না, তাই চুড়ি কিনতে হলে কিছুদিন পর পর তার কাছ থেকে কিনে নেয়। আর এক পরি তো আছে, মহিলাকে দেখলেই পারভিনের আঁচল ধরে, আম্মা কানের দুল কিন্না দেন, আম্মা একটা কাজল কিন্না দেন, আম্মা একটা আতর কিন্না দেন। পারভিন মুখটা গম্ভীর রাখলেও এই ছোটখাটো আবদার মেটাতে কার্পণ্য করে না। মাঝে মাঝে অর্পাও চায় টুকটাক। তার কানে সোনার দুল থাকায় তা চায় না ঠিক, তবে প্রায় লিপস্টিক আর ব্রেসলেট নেয় সে। আজ বিকেলে মহিলাটি এলেই আবার জেকে ধরেছিল পরি। মনে করে শ্রাবণের জন্য চুড়ি জোড়াও নিয়ে নিলেন তিনি। পারভিন উঠে যাওয়ার আগে আরো বললেন, তোমার শ্বশুর তোমারে বাইরে যাইতে নিষেধ করছে। নামাজের পরে ঘরে আইসাই বলতাছে বউ বাইরে যায় কে? আমি তো তোমারে পাঠাই নাই কোনো কাজে। আগের জীবন ভুলে এসব ঘোরাঘুরি বাদ দাও। এখন তুমি বাড়ির বউ, আর এইটা চেয়ারম্যান বাড়ি। আমি জামা কাপড়গুলোই আনতে গিয়েছিলাম আম্মা, আপনার ছেলের কাছে বলেই গিয়েছিলাম। আর যাইও না। চলে গেছে পারভিন। হ্যাঁ না কিছুই বলেনি শ্রাবণ। তাকে আরো যেতে হবে হয়তো কত প্রয়োজনেই। সে আপাতত মনোযোগ দেয় সিটি গোল্ডের চুড়িতে। ভালোই দেখাচ্ছে, একটু বেশি ম্যাচুরিটি এনে দিয়েছে যেন এই অলংকার। বাড়ির বড় বউ, ঠোঁট কার্নিশে হাসি ফুটে শ্রাবণের, চুড়ির নকশায় হাত বোলায়। এরই মধ্যে বাইরে কর্কশ পরীর গলা, সঙ্গে ভাসছে বকুল কাকার গলার আওয়াজও। লেগে গেছে দুজন কথা কাটাকাটির তুমুল ঝগড়া। শ্রাবণ বেরিয়েছিল বারান্দায়। অর্পা মাথা চেপে জিদ্দি গর্জন তুলেছে মায়ের উদ্দেশ্যে। এই ক্যাটকেট একদম ভালো লাগে না তার। পারভিন আগে থেকেই ধমকাচ্ছিল তাদের উভয়কে, কে ছাড়ে কাকে। সেও জবাব দিতেই থাকে। শ্রাবণ পরীর হাত টেনে নিয়ে এলো অর্পার ঘরে। অর্পা কটমটে চোখ করে তাকায় পরীর দিকে। শ্রাবণকে বলে, এরে তুমি আপু ডাকতে বলছো? ছোট হইলে গলা টিপে মারতাম আমি তারে। আপা, খালি আমারে কইয়েন না, হেই বেটারে গিয়া কইতে পারেন না কিছু? শুরু তো তুই করছস, ওনার বিচার আব্বু করব। তোকে তো বিচারে পাওয়া যায় না, তখন লুকাস। শ্রাবণ অর্পাকে পড়তে বলে পরীর হাত ধরে রেখেই জিজ্ঞেস করে, কেন লেগেছ ঝগড়া? আরে হুদাত্তাতে ভাতের মার দিতে গেছিলাম গরুরে। কইছি খালি কাকা বালতিটা নেন, কয় গামলায় রাইখা আইতাম। কোন খালি হাতটা বাড়াইয়া খালি বালতিটা লইয়া যাইব, হেডা হেই পারতো না। আমি কি গোয়ালে গোবরে গিয়া হাঁটমু এই অবালায়? হেই কি মশারিটা পরে টানাইতে পারতো না? ঘর থেকে এতখানি টাইনা নিয়া যে দিয়া আইছে ওইটাই তো হের 7 কপালের ভাগ্য। 3 বার কইছি নিতে, হেই হের কাজ করেই। আলা দিছে দরজার সামনে ঢাইলা, যা আলা গোয়াল পরিষ্কার কর গিয়া। তুমি পারবে না যখন বালতি রেখে চলে আসতে? অহিতুক ঝগড়া বাঁধিয়ে লাভটা কি হলো? হুনেন ভাবি, যত ভালো কাজই করি না কে, দোষ ঘুরাতে ঘুরাতে সবাই আমার উপরেই দিবেন জানি। ঝগড়া একদিক থেকে লাগে না, দুদিক থেকে লাগে, বুঝতে পারছো? আমি যেন আর একদিনও না দেখি, নয়তো আর দোষাদোষি করব না। একদম বকুল কাকার ছেলের কাছে তোমার বিয়ে দিয়ে দিব। অর্পা শ্রাবণ সমান্তলে হাসে, পরি যায় ক্ষেপে। একবার অর্পার দিকে তাকায় আর একবার তাকায় শ্রাবণের মুখে। শ্রাবণ কথার পরপর ফিক করে হেসেও বলে, বকুল কাকার ছেলে আছে কিনা তাও তো জানি না। হাসতেই থাকে শ্রাবণ। অর্পা জানতে সাহায্য করে ভাবিকে, আছে আছে 3টা। বিয়ে করেনি? একটা মনে হয় করছে, আরো 2টা বাকি। বড়? হ্যাঁ। শ্রাবণ হাত ছেড়ে দিয়ে অর্পার থেকে পরির দিকে চোখ ফিরিয়ে বলে, তো পড়ি সাবধান। যাইব নে এই পরিকাল্লা বেটার ঘরে। তো কেমন ছেলে চাও? আপনি আর বড় ভাইজান যেই রকম। তোমার ভাইজান তো আমার মতো না, তাই তোমার লোককেও তোমার মতো হওয়া যাবে না, একটু কম থাকাই ভালো। তাও জানতাম না, মইরা গেলেও ওই বকুল মিয়ারে আব্বা ডাকতাম না। রাগে হনহনিয়ে ঘর ছেড়ে চলে যায় সে। হাসি উপস্থিত দুজনেই। পরক্ষণে অর্পাও পড়া চালিয়ে যাওয়ার জন্য হাসি কমিয়ে নিয়েছে। শ্রাবণও খাটে ফিরে নিজের একটা বই নিয়ে বসেছে। একটু পরেই ইফতেখার আসে বাড়িতে। দুজনকেই পড়ায় মনোযোগী বেশে দেখতে পায়। কিছু সিঙ্গারা নিয়ে এসেছে। দরজার সামনে থেকে হাত বাড়িয়ে প্যাকেটটা অর্পার টেবিলে রেখে বলে, খেয়ে নে সবাই মিলে। শ্রাবণ চোখ তুলে তাকাতেই আবার চলে যেতে দেখেছে তাকে। অর্পা বই বন্ধ করে প্যাকেট খুলে এগিয়েছে ভাবির কাছে। শ্রাবণ পারভিনকে প্লেট দিয়ে এসে পরীকেও ডেকে নিয়ে এলো। ইফতেখারকেও ডাকতো খাওয়ার জন্য, কিন্তু তাকে পাওয়া গেল না। মহারাজ চলে গেছে তখন সাথে সাথেই।
গরম গরম সিঙ্গারায় ভালো একটা সময় কেটেছে ভাবি ও ননদিনীর। গল্প স্বল্প চলেছে। এই তো অর্পা ধীরে ধীরে কাছে আসছে শ্রাবণের। কিচিরমিচির চড়ুই আর তাল গাছে বাবুই পাখির কলতানে জমে আছে ভোর। 2 সপ্তাহ কেটে গেছে শ্রাবণের সংসার জীবনের। যদিও সংসারে কাজকর্ম তেমন কিছুই করা হয়ে ওঠে না তার, নিজের কাজগুলো যথাযথ করে আর মাঝে মাঝে একটু গোছগাছ। আজ রুটির খামি তৈরি করেছে শ্রাবণ নিজে। পারভিন সবজি কেটে নিচ্ছিল, পরি ঝাড় মুছে ব্যস্ত ছিল। পরে ঘরে বাইরে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করে এসে হাত দিয়ে রুটি বেলতে শুরু করলেই পারভিন সবজি রান্নায় ব্যস্ত হয়েছে। শ্রাবণ অবসর নিরিবিলিতে বাইরে হাঁটছিল একাকী। দালান ঘরে চোখ পড়তেই যেতে ইচ্ছে হয়। মিস্ত্রিরা এখনো কাজে আসেনি, তবে দালানের কাজ এগিয়ে চলেছে যথাযথ। তাই একটু দেখতে চাই ভেতরটা কেমন বিন্যস্ত করা হয়েছে। খুঁটির ফাঁকে ফাঁকে ভেজা বালিতে হাঁটে সে। বড় সড়ই রাখা হয়েছে এক একটা রুম। শহরের মতো চাপাচাপি নেই একদম। বারান্দাও রাখা হয়েছে প্রশস্ত। শ্রাবণ সিঁড়িতে পা ফেলে ছাদেই যায়। নিরিবিলি আর খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়াটা বড্ড উপভোগ করে সে। তার উপর গ্রামের এই শীতল পরশ, পাখিদের গুঞ্জন আর প্রশান্ত নিঃশ্বাস, সবই তার চমৎকার উপভোগ্য। বারান্দায় চেয়ার টেনে বসে 1 কাপ চা চাইলেন আফজাল হোসেন। পরি চা এনে দিলে চুমুকে চুমুকে ভাবনায় মত্ত হতে লাগলেন। হঠাৎ নজর উঠে বিপরীত প্রান্তের ছাদে। নিরিবিলিতে আপন মনে হাঁটছে তার পুত্রবধূ। শুধু হাঁটছেই না, কানে মুঠোফোন চেপে রাখতেও যেন দেখছেন। ঠোঁট নড়ছে, কথায় মনোযোগী হয়ে পায়চারি করছে। ছেলের ঘরে ঘুমায়। মেয়েটা সদ্য ঘুম থেকে উঠে এলে দুলে তার মায়ের কাছে গেল। পারভিন আর পরি রান্নাঘরে, অর্থাৎ পুত্রবধূ সেই ছাদ প্রাঙ্গণে একা। ফোনটাই তার সঙ্গে। আফজাল হোসেন বারান্দায় বসে থেকে সেদিকেই দৃষ্টি গেঁথে রাখেন। চুমুকে চুপুকে কাপ খালি করেন। পরীকে ডাকেন কাপটা নিয়ে যাওয়ার জন্য। এমনি খালিদ হাজির হয়েছে মামার সামনে। সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে, দীপুরাত সিমেন্টের অর্ডার দিতে যাওয়ার কথা, যাইব না? 10টার পরে ব্যাংকে যাইব, তারপর যাইব। ও আচ্ছা, ফোন দিতেছিলাম তারে, ধরে না। ঘুমায়। রাস্তার কাজ আজ দুপুরের মধ্যে শেষ হইব মামা। সবকিছু খুব পোক্তভাবে করার চেষ্টা আমি করছি, যদ্দূর সাধ্যে কুলাইছে করছি। বিকেলে একবার ঘুইরা দেখা আইসেন। যা মনে। মামা কইছিলাম কি, মাস তো শেষ। মনে আছে। ইফসি টাকা উড়াইলে বেতন দিয়া দিমু সবার, বিকালে আসিস। আচ্ছা, এর খবরটা আমার সংগ্রহ করে দে। শান্ত গভীর গলার কথাবার্তা চলছে তাদের। কার খবর তা তাৎক্ষণিক বুঝে ওঠে না খালিদ। মামার স্থির চোখের অনুসরণ করে ছাদে শ্রাবণকে দেখতে পায় সে। পরক্ষণে গলার স্বর আরো নিচু করে বলে, সাত্তার গো বাড়ির থাকতো মামা। মজিদা মামির দূর সম্পর্কের আত্মীয়, কাজের সন্ধানে আইছিল। তারপর কেমনে জানি দীপুর ঘাড়ে বৈশা পড়ল। সবই বয়সের দোষ মামা, কি আর কইবেন। আর মাইনা নিছেনি যখন। তোরও ইতিহাস শুনাইতে কই নাই, এসব আমিও জানি। তার পরিবারে খোঁজ কর, কেমনে বড় হয়েছে সেই তথ্য সংগ্রহ কর। আচ্ছা, আমি যাবো নে মজিদা মামির সঙ্গে কথা কইতে। উনি ছাড়া তো কেউ খবরাখবর দিতে পারবো বলে মনে হয় না। আসি তাইলে এখন। দীপু বের হওয়ার সময় যাওয়া লাগলে কইহেন, যামুনে। খালিদ চলে যায়। আফজাল হোসেন তাকিয়েই থাকে সেদিকে। ভাবেন অনেক কিছুই। হঠাৎ আসাটাই যেন তার হঠাৎ ভাবনার কারণ। এই হঠাৎের পরিধিই না কত বিশাল তার সন্দেহ। যদিও সন্দেহের নিশ্চয়তা তার নেই, তবে চেষ্টাটুকু আছে। তারই যথাযথ প্রয়োগ সে করে ছাড়বে। যদি উদ্দেশ্যহীন হয় তবে তো ভালোই, আর যদি তা না হয় তবে শেষটা পর্যন্ত পৌঁছানো এবং ব্যবস্থার বাস্তবায়ন তারও কর্তব্য, হোক বা তা কোনো চেয়ারম্যান হিসেবে কিংবা পরিবার কর্তা হিসেবেই। ছাদ থেকে শ্রাবণ দেখতে পায় মিস্ত্রি লোক আসতে শুরু করেছে গেট দিয়ে, তাই নেমে আসে সাথে সাথে। আফজাল হোসেনকেও বারান্দায় বসা অবস্থায় দেখে। ইফতেখার ঘুম থেকে উঠেছে এইমাত্র। শ্রাবণ এগোতে এগোতে বলে, দিনে 4 ওয়াক্ত নামাজ আপনার আদায় হয় তাই না? দেখে দিতে ফজরে। আম্মা ডেকেছিল, আপনাদের কানে পৌঁছায়নি। ঘুম এখনো ভাঙছিল না, মশার কামড়ে উঠে গেলাম। বড় হাই তুলে ইফতেখার। শ্রাবণ জিজ্ঞেস করে, মশারি টানাননি? হ্যাঁ, মশা ঢুকেছে কোনোভাবে। হাতের ফোনে চোখ যেতেই জিজ্ঞেস করে, এটা কার ফোন? আমারই তো, দেখেননি? ফোন নম্বর তো দাওনি। ফোন দেওয়ার প্রয়োজনই পড়ে না। তাছাড়া ফোনটাই সমস্যা, অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার কখনো ভাগ্যের মতো খুলে যায়। ফোনে তো তোমার এমনিতেও প্রয়োজন দেখি না। কার সাথে কথা বলো? বন্ধু বান্ধব থাকতে পারে না? একসাথে পড়াশোনা করেছি, খবরাখবর রাখতে হয়। তুমি এখনো পড়ো? আমি তো ভেবেছি এমনিতেই বই পড়ো। এখন এমনিতেই পড়ছি।
সেমিস্টার শেষ হলো, রেজাল্টের অপেক্ষায় আছি। আপনি নাস্তা করবেন কখন? হ্যাঁ। শ্রাবণ গলার স্বর একটু উঁচিয়ে পিছু ফিরে আফজাল হোসেনের উদ্দেশ্যে বলে, আব্বা আব্বা আপনাকে নাস্তা দিব? এখন না, 0.5 ঘন্টা পরে খাই। ঠিক আছে। শ্রাবণ রান্নাঘরে চলে গেছে ইফতেখারের নাস্তা নিয়ে আসতে। আফজাল হোসেন চেয়ার ছেড়ে উঠে ছেলেকে বললেন, খালি দাইছিল, মিলে তারে নিয়ে যাওয়ার হলে ডাকতি। মিলে আমি একাই যেতে পারবো। ব্যাংক থেকে একবারে ওদিক দিয়ে সিমেন্ট অর্ডার করে চলে আসবো। চেকটা ঠিক করে রাখছেন আব্বা? নিয়ে যাইস। বারান্দা ছেড়ে দালানের দিকে হাঁটে আফজাল হোসেন। মিস্ত্রিদের সাথে কথা বলবেন কাজকর্মের ব্যাপারে। ইফতেখার বারান্দায় দাঁড়িয়েই আড়মোড়া ভাঙে, হাতের আঙুল জোড়ো করে মটকায়। শ্রাবণ প্লেটে রুটি সবজি নিয়ে এগিয়েছে অর্পার ঘরে, মন্তব্য রাখে, আপনার ভুঁড়ি বেড়ে ওঠার সম্ভাবনা দেখি। আরও সকালে উঠে হাঁটা দরকার, আগে থেকেই ফিটনেস ধরে রাখা দরকার। মৃদু হাসি স্পষ্ট হয় ইফতেখারের মুখে। পিছু পিছু এসে অর্পাকে দেখতে পায় না ঘরে, তাই জিজ্ঞেস করে, অর্পা কোথায়? রান্নাঘরে নাস্তা করছে আমার হাতে। তুমি করেছো? পরে। এখনই খাও আমার সাথে। আপনি খেতে থাকুন। পাশে বসে গ্লাসে পানি ঢেলে দেয় শ্রাবণ। ইফতেখার এক টুকরো রুটি ছিঁড়ে নিজের মুখে দেওয়ার আগে শ্রাবণের মুখের সামনে ধরে। শ্রাবণ উপেক্ষা না করে হাসি মুখে নিয়ে নেয় খাবার। কিছু বলবে ভাবছিল, এখনই বলবে কিনা তাও ভাবছিল। ইফতেখার নিজের মুখে খাবার তুলে দ্বিতীয়বারের মতো আবার সামনে ধরে রুটির টুকরো। শ্রাবণ হেসে উঠে দাঁড়ায় সাথে সাথে। আরে আপনি খান, আমি আমার প্লেট নিয়ে আসছি এখনই। হাসি মুখে চলে যায় সে। নিজের নাস্তা নিয়ে এই ঘরে হাজির হয় পুনরায়। একসাথেই নাস্তা করে নেবে। খেতে খেতেই বলে, কিছু বলতে চাইছিলাম। হুম? আব্বা বলেছিল সেদিন কাজের সন্ধান যেন না করি, কিন্তু আমার তো একটা ব্যবস্থা করা দরকার বলে মনে করি। আপনি কি বলেন, আমি কি চাকরি করব না? হুম। টুকটাক প্রয়োজন তো আমারও হতে পারে। যখন যা প্রয়োজন আমায় বলো। আমার 10,000 টাকা লাগবে। শুরুতেই 10,000 এবং সাথে সাথেই টাকা চাওয়াতে কিঞ্চিত বিস্ময় যেন উপস্থিত হলো ইফতেখারের মধ্যে। খাবারের প্লেটের মনোযোগ শ্রাবণের চেহারাতে বসালো, তবে স্বাভাবিকভাবেই জানতে চাইল, কেন? আমার ইউনিভার্সিটির ফি বকেয়া আছে, কিছু মওকুফ করে আর কিছু পরিশোধ করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছিলাম, কিন্তু সব তো আর হয়ে ওঠেনি। সময় নিয়েছিলাম, পরিশোধ করা দরকার। 2 দিন ফোন দিয়ে ফেললো। ইফতেখার দৃষ্টি নামিয়ে আনে প্লেটে। খাওয়ায় মনোযোগ দেওয়ার আগে বলে, আচ্ছা। শ্রাবণ চুপচাপ খেতে থাকে। এবার ইফতেখার খাওয়া শেষে উঠে যাওয়ার আগে বলে, আবার শহরে যেতে হবে তবে? যেতে তো হবেই, না গেলে কিভাবে? ব্যাংকিং হয় না? আমাকে গিয়ে রিসিট দেখাতে হবে না? সমস্যা নেই, হাতে সময় নিয়ে চলে যাব। সকাল সকাল রওনা হলে বিকেলের মধ্যে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি নিয়ে যাব, সমস্যা নেই। মাথা হালকা নেড়ে সম্মতি প্রদান করে খেতে থাকে শ্রাবণ। ইফতেখার বেরিয়ে গেছে। শ্রাবণ খাওয়া শেষে প্লেট রেখে আসে। বারান্দায় বিপুর সাথে দেখা। শ্রাবণকে দেখে বিড়বিড় করে বলল, ভাবি, ব্যাপারটা মাকে জানানো দরকার। শ্রাবণ মুস্কি হেসে বলে, তো জানান। আপনি আছেন কোন কাজের জন্য? হ্যাঁ, আমি আমার কাজের জন্য আছি। মৃদু স্বরে একটু হেসে নেয় শ্রাবণ। পরক্ষণে বলে, সুযোগ বুঝে জানাবো, তবে জানাজানিটা তার দিক থেকে আগে হওয়া ভালো ভাবছি। পরিস্থিতি যে কুলেই যাক না কেন, ওদিক থেকেই যাওয়া দরকার। শ্রাবণ চলে যায়। বিপুর মুখাবয়বে ঘিরে দুশ্চিন্তা। কি করবে বুঝেই আসে না যেন। প্রেম এত না ধরি আর না ছাড়ির মতো পীড়াদায়ক হয়ে যাবে জানলে হয়তো জীবনে প্রেমে জড়াতোই না। এই যে এখন মন চাইছে আবার কান্তার দেখা পেতে, ঘরের খবরাখবর জানতে, কি না কি হলো, নতুন কিছুই না আবার ঘটলো। 2 দিন যাবৎ কলেজেও যেতে দেখা যায় না তাকে। বিপু ডানে বামে দেখতে দেখতে এসে থামে কান্তাদের বাড়ির সম্মুখে। জড়তা সংকোচে বাধা পা দুটো এগিয়ে এনে দাঁড়ায় মোটা আম গাছটায় হাত ভর করে। জনশূন্য লাগছে বাড়ি, অথচ ঘরের দুয়ার খোলা, কিন্তু কোনো মানব ছায়ার উপস্থিতি নেই। শ্রাবণ এই বাড়ি থাকতে এতটা জড়তায় হয়নি তাকে, কিন্তু নিজ প্রয়োজনে এগোতে মন থেকে 1000টা বাধা আসে। একবার মনে হয় ডেকে উঠুক, আবার মনে হয় ট্যাপ ট্যাপ পায়ে দুয়ার পর্যন্তই যাক। অবশেষে সিদ্ধান্ত এলো ফিরেই যাক। ঘুরেই দাঁড়ালো। 1 পা বাড়াতে না বাড়াতে সামনে পলিতে শাকসবজি হাতে সাত্তার হাজির। চলতে চলতেই তার ভুরু কুচকে গেছে একটু দূর হতে। নিকটবর্তী হয়ে সন্দেহবচন গলায় জিজ্ঞেস করে, তুই এনে কি করস? কিছু না। মাথা চুলকাতে চুলকাতে দ্রুত প্রস্থান করে বিপু।
খানিক এগিয়ে আবার পিছু ফিরে ফিরে দেখে, ঘন ঘন পা ফেলতে ফেলতে অগোচরে দাঁতে দাঁত চেপে হাসি, এই ভেবে যে বলে দেওয়াই বুঝি উচিত ছিল, আপনার মেয়েকে দেখি উকিঝুঁকি মারে। সত্তার এক মুহূর্তেই দাঁড়িয়েছিল বিপুর যাওয়ার দিকে তাকিয়ে। পরক্ষণে ঘরে এসে মা মেয়েকে রান্নাঘরে কাজ করতে দেখে। ভ্যান নিয়ে বের হবে, তাই শিরিন চটজলদি তার খাবারটা সামনে হাজির করে। বাইরে পানি ছিটা দিয়ে হাতটা ধুয়ে নেয় সত্তার। বারান্দায় মাদুর পেতে বসেছে খেতে। শিরিন তাল পাখায় বাতাস করছে গরম ভাতে। সত্তার জিজ্ঞেস করে, এই ছ্যাঁচড়াই একধারে উঁকি মারে কে বাড়ি? কোন ছাড়া? চেয়ারম্যানের পোলা ছোটটায়। আমিও দেখছি, শ্রাবণ থাকতে একাধারে আসা যাওয়া করতুম। এই মায়া তো বাড়ি নাই আন, আমি আরো অনেক আগেই দেখেছি, আজকাও দেখছি। মতলব কি হার? হাতে নাতে ধইরা কানতালাই 2-3 খা মায়েরা জিগামো একদিন। এইসব কি কথা কন? আন্দাজে মান্দাজে মারতে যাইবেন কে? কোনো মতলব ছাড়া তো আইয়া খাড়াই না। আমরা কয়দিন যাই চেয়ারম্যানের বাড়ি উঁকি মারতে, হ্যার পোলাই আই কে তবে? নাকি কান ধইরা টাইনা চেয়ারম্যানের সামনে খাড়াবো? কি কস? বেশি কথা কইেন না তো, চুপচাপ খান। এইসব কোনো ঝামেলা টামেলা কইরেন না কইলাম। হে উকি মারছে, তাতে আমগো আর কি উইরা গেছে। যার যার রাস্তা হে হে দেখেন, ঝামেলা যত এড়াই চলা যায়। মায়ারে সাবধান করিস। আর কথা বলে না শিরিন, ক্রমশই চুপ হয়ে যায়। কিছু উত্তেজনার ভারও পড়ে মস্তক পাড়ায়। মেয়েকে সাবধান, তবে কি মেয়ের দিকে বিপু ছেলেটা চোখ যায়? এমনটা তো ভাবেনি সেভাবে। হতেও তো পারে, আবার নাও হতে পারে। অযথা অন্যের উপর দোষ তোলাও দেয়, তবে সাবধান থাকাটা মন্দ নয়। অবশ্যই থাকতে হয়। আশেপাশের পরিস্থিতিও তো কত কিছু বুঝিয়ে যায়, শিখিয়ে যায়। এই যেমন নিকটতম ঘটনা শ্রাবণ আর ইপ্তিকেই ধরা যায়। না না, এ হয় না। গরিবের মান সম্মান এমনিতেই ধুলাতুনোর পর্যায়। তারা বড় ঘরের মানুষ, তাদের সম্মান অর্থের অঙ্কে পরিমাপ করা হয়। গরিবের অর্থ ও সম্মান উভয় বহু পরিশ্রমে উপার্জন হয়। এত সহজে ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না উপার্জন তথা অর্জন। সত্তার প্লেট খালি করে তাতে হাত ধুয়ে নেয়, বেরিয়ে যায় ভ্যান টেনে। শিরিন প্লেট ধুয়ে ঘরে যায়। কান্তাকে মনোযোগে শাক বেছে নিতে দেখে। প্লেট রেখে পাশেই পিড়িতে বসে শিরিন। একটু সাবধানজনিত বাক্যের প্রয়োগ করতে চায়। শাকে হাত দিয়ে জিজ্ঞেস করে, বিপু কি কোনো কারণে তোরে খুঁজতে রে? কান্তা বাবার কথা সবই শুনছিল এপাশে বসে, তাই মায়ের মুখে বিপুর কথা শুনেও বিন্দুমাত্র বিস্ময়ের কম্পন ওঠেনি তার মাঝে। তবে হৃদস্পন্দনটা ঢিপ ঢিপ টান ধরেছে, মুখটা নিশ্চুপ থাকে তার। শিরিন পুনরায় জিজ্ঞেস করে, রাস্তাঘাটে কোনো সময় কথা কওয়ার চেষ্টা করতো তোর লগে? তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসে না কান্তার মুখে। বিপুর দেওয়া পরামর্শ বেশ মনে পড়ে। ইচ্ছে করে এখনই বলে দিক। বিপু বলেছিল তো, ইনিয়ে বিনিয়ে না গিয়ে যেন সরাসরি বলেই দেয়। কিন্তু এরপর কি হবে তা ভেবেই আর বলার সাহসটুকু মনে আসে না। শিরিন মেয়েকে চুপ থাকতে দেখে যেন আরো চিন্তিত হয়ে যায়। সত্যি তবে সত্তারের ধারণা ঠিক কি না ভেবেই গম্ভীর হয়ে ওঠে। গম্ভীর মুখে এবার বলে, কথা কস না কে? কি কি জিগাইলাম, কানে যায় না? চোখ দুটো ভিজে আসে কান্তার। মাথা আরো নিম্নমুখী করে মিনমিনিয়ে বলে, উনি পছন্দ করে আমাকে। পছন্দ করে মানে? কণ্ঠ এবং দৃষ্টি উভয় ধারালো হয়ে ওঠে। মনন শক্তির দিক থেকেও ক্রোধান্বিত হতে সময় নেয়নি শিরিন। কান্তার মাঝে এক প্রকার ভয় জন্মে, নিজেকে লুকানোর ভয়, কিন্তু পেরে ওঠে না ঠিক। শিরিন যেন লুকানো ভয়ের মুখোশটা ছিনিয়ে নিয়ে উন্মোচন করে তাকে। কবে থেকে পছন্দ করে জানাস নাই কেন? হে পছন্দ করে আর তুইও করছস, এই জন্যই বাড়ি বইয়া দাঁড়াইয়া উকি ঝুঁকি মারছে। টপ টপ করে দু চক্ষুতে দুফোঁটা অশ্রু বাধাহীন মাটিতে পড়ে। শিরিন মাথায় ঢুকে জবাব চায়, কথা কস না কে? আমিও পছন্দ করি তারে। আমার বিয়া দেওয়ার হইলে তার সাথেই দিবা। মায়ের কাছে পরপর কয়েকটা চড় খেয়ে ভাত খাওয়া আর হয়ে ওঠেনি বেলা জোরে। কলেজ যাওয়ারও নাম নেই। সারাদিন গুটিসুটি মেরে বসে রইল ঘরের এক প্রান্তে জানালার ধারে। মাও আজ ডাকে না, কান্তা ভাত খাইয়া যা। তারও মন চেয়ে বসে না, দুমুঠো ভাত গিলে আসি। কেবলই দুঃখ গিলে যায় কিশোরী একাকী। প্রণয় পীড়ার দুঃখ। পরি আজও শাপলা তুলে এনেছে এক মুঠো। শাপলা বিলে যায়নি যদিও, নৌকা ঠেলে নিকটতম লতাচ্ছেদিত ক্ষেত থেকে একটা দুটো করে কুড়িয়ে এক মুঠ সংগ্রহ করে এনেছে একাকী। পায়ের গোড়ালি পর্যন্ত কাদা মাখিয়ে হাসি মুখে দাঁড়িয়েছে উঠোনে। শ্রাবণের উদ্দেশ্যে বলল, ভাবি দেখেন শাপলা আনছি, ভর্তা করবেন নি? একা একা শাপলা নিয়ে চলে এলে, বড্ড সাহস তো তোমার। তুমি না ভূতে ভয় পাও? দূরে যায় নাই বেশি, ভর্তা খাইবেন নি কন? দাও তবে। খাড়ান ধুইয়া আনি। পরি শাপলাও নিজের হাত পা ধুয়ে পরিষ্কার করেই বারান্দায় আশ্রিত হলো। শ্রাবণ মোড়া টেনে বসেছে বারান্দার এক কোণেই।
পরি টেপা পায়ে রান্নাঘরে যায়, বোল হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। অল্প কিছু তেঁতুল আছে প্যাকেটে। আম্মা দেখলেই চেঁচানো শুরু করবে, তাই অগোচরে পেট পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে। পরে জানালেও সমস্যা নেই, কিন্তু শুরুতে সমস্যা বাঁধানোর কোনো মানে হয় না। খায়েশ পূরণ করার দরকার আছে। বোলের আড়ালে হাতের মুঠোয় তেঁতুল আর লবণের কৌটা নিয়ে চলে এসেছে বারান্দায়। পারভিনকে নিজ ঘরে বিশ্রাম নিতে দেখা গেল, তাই চুপচাপ বসে গেছে পরিশ্রাবণের পাশে। শ্রাবণ জিজ্ঞেস করে,